একটা অদ্ভুত ঘটনা নিশ্চয়ই আপনারা দেখতেছেন যে আমজনতার দল নামের যে পার্টিটা আছে সেই পার্টিকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। তো এই পার্টির যে প্রধান তারেক রহমান, ওনার নাম আপনারা নিশ্চয়ই ওনাকে চিনেন। তিনি মোটামুটি বলা যায় অনেক বছরেরই একজন রাজনীতিবিদ। নুরুল হক নূরদের সঙ্গে তার যাত্রা, বর্তমান আমরা যেসব নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ বা এই যে এনসিপির যেসব রাজনীতিবিদদেরকে আমরা চিনি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে, তার অনেক আগের নেতা তিনি। এবং তিনি মোটামুটি হাসিনার সময়ে অনেক সাহসী ভূমিকা ইত্যাদিও পালন করছেন। তো সেই আমজনতার দল এবং তারেক রহমানের এই দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না এইটা নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন। আমি নিজেও আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি। মূলত তারেক রহমানকে, আমজনতার দলের তারেক রহমানকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না, কার সঙ্গে তার শত্রুতা ইত্যাদি থাকতে পারে, বা এখানে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি কারণে প্রশ্নবিদ্ধ হইতে পারে, সেইগুলা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। আলাপ আলোচনা করার কারণ বেসিক্যালি এইটা যে আমি নিজেও চাই যে তারেক রহমানের এই যে আমজনতার দল নামের যে পার্টিটা আছে এই পার্টিটাকে নিবন্ধন দেওয়া হোক। তার সঙ্গে যে কাজটা করা হচ্ছে নির্বাচন কমিশনকে জড়ায়া, এইটা কমপ্লিটলি আমাদের যে রাজনৈতিক বাস্তবতা এটার মধ্যে একটা ফোড়া আকারে হাজির হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে আগে যতটা সন্দেহ করতাম তার চেয়ে বেশি সন্দেহ করা শুরু করছি। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় তারেক রহমান সাহেবের অনেক সাহসী ভূমিকা ইত্যাদি ছিল। এমনকি আপনি যদি একটু মিলাইতে চেষ্টা করেন যে নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ বা মাহফুজ আলম, উনারা কিন্তু সরাসরি রাস্তায় নাইমা, রামপুরায় কিংবা যাত্রাবাড়িতে রাস্তায় নাইমা এভাবে ভিডিও দিয়ে একেবারে রাস্তার মধ্যে দাঁড়ায় কিন্তু ওনারা আন্দোলন করেন নাই। ওনারা আন্দোলন একটা নীতি নির্ধারণী ভূমিকা ইত্যাদি পালন করছেন। এবং যখন তারা লাইমলাইটে চলে আসছেন তারপরে তাদের কাউকেই আর কিছু করা সম্ভব ছিল না। আপনারা জানেন যে এনাদেরকে গুম করা হয়েছিল, ওই যে নাহিদ ইসলাম এবং আরো দুইজনকে। তো ওনাদেরকে তো আসলে কিছু করা যায় নাই। তার কারণ হচ্ছে যে তারা আন্দোলনের ফেস হয়ে গেছিলেন। কিন্তু এই ধরনের যে তারেক রহমান যারা রাস্তায় ছিলেন তারা অন্য একটা জায়গায় বিলং করতেন এবং তারা সিরিয়াসলি হাসিনার একদম মুখোমুখি দাঁড়ায় কথা বলছেন। আমি তারেক রহমান সাহেবের জুলাই গণ অভ্যুত্থানের সময় 2-3টা ভিডিও আজকে আবার সার্চ করে দেখলাম। আমি মনে করি আপনাদেরও একটা দুইটা জায়গা একটু দেখা উচিত। সেই জায়গাটা দেখলে আপনারা বুঝবেন যে তার যে গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা সেটা আসলে কতটা প্রকট ছিল। শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করতেছে, এরকম গুলি যদি অব্যাহত থাকে, আমরা যে মাঝে মাঝে পুলিশকে আটক করে ছেড়ে দিচ্ছি তখন কিন্তু ছেলে পেলে ছাড়বে না। এগুলোকে আমরা ছাড়লাম মানবতা দেখিয়ে, আমরা ছেড়ে দিলাম আর ওরা হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে। পাইলে মানুষ মারে আমাদের। আমার কথা, হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করা বাদ দিয়ে, এটা পাকিস্তানের স্টাইল। যখন স্থল ভাগে পারে নাই বিমান দিয়ে গুলি করছে, তোর উপর পাকিস্তানের আত্মা ভর করছে, তাই ছাত্রদের উপর হেলিকপ্টার থেকে গুলি করতেছিস। তো এই লোককে আসলে কেন নিবন্ধন দেওয়া হবে না? আমি যেটা দেখলাম যে এখানে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হয়েছে গত 2 দিন আগে। যখন থেকে তিনি অনশন শুরু করছেন তখন থেকে এনসিপি এবং আরো 2টা দলকে সেদিন নিবন্ধন দেওয়া হয়েছে। সেখানে এনসিপির সঙ্গে আরো যে 2টা দল ছিল তার মধ্যে একটা হচ্ছে আম জনগণ পার্টি বা এরকম নাম, যেইটা সেই কুখ্যাত ডেস্টিনি যে লুটপাট, মানুষের সঙ্গে যেই 2 নম্বরের ডেস্টিনি বলে আমরা যাকে চিনি, সেই ডেস্টিনির যে মালিক তার পার্টি, তাকে নিবন্ধন দেওয়া হয়েছে। এবং একটা বামপন্থী মার্ক্সবাদী একটা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপি নিবন্ধন পাবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু কথা হচ্ছে যে ওই ডেস্টিনির সেই 2 নাম্বার ব্যবসায়ী নেতাকে, তার যে নিজস্ব একটা পার্টি, তিনি আবার যদি জেলে যাইতে হয় এই ভয়ে যে পার্টিটা তিনি খুলছেন, সেই পার্টিকে যদি নিবন্ধন দেওয়া হয় তাহলে কি কারণে আমজনতার পার্টিকে নিবন্ধন দেওয়া হবে না? তো আজকে আবার যেটা দেখলাম যে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে, তারেক রহমানকে একটা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে কি কারণে তিনি আসলে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যেই রুলস আছে সেই রুলসগুলোকে মিট করেন না। সেখানে অনেকগুলো রুলস ইত্যাদি দেখলাম। তো ম্যাক্সিমামে আমার যেটা মনে হইলো যে নির্বাচন কমিশন এখানে ইচ্ছাগুলা একটা ঘোটালা করতেছেন এবং নির্বাচন কমিশন এখানে রাজনৈতিকভাবে মোটিভেটেড। খুবই ক্লিয়ারলি এটাই মনে হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি মোটা দাগে 3টা কারণ বাইর করতে পারলাম যে কি কারণে এই তারেক রহমানের এই আমজনতা পার্টিকে, আমজনতার দলকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না। তার প্রথম কারণ যেটা, তার সঙ্গে এই আমজনতার দলের তারেক রহমানের সঙ্গে এনসিপির নেতাদের একটা কষাকষি আছে।
কষাকষিটা এই রকমের, আপনারা জানেন যে এনসিপির যে নেতারা এবং তাদের যে সরকারি নেতারা, মানে এনসিপির তো একটা সরকারি ভার্সনও আছে, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, ইনারা বেসিক্যালি তারেক রহমানের জুনিয়র। এই আমজনতার দল এবং গণ অধিকার পরিষদ, নুরুল হক নূর, যে রাশেদ খান, তারেক রহমান, ইনারা হচ্ছে নাহিদদের বড় ভাই কাইন্ড অফ থিং। ইনাদের মধ্যে আক্তার হোসেন আসলেন এই এনসিপিতে, কিন্তু আক্তার হোসেনের ছাড়া এখানে বাকি যারা আছে তাদের কারোরই পলিটিক্যাল ক্যারিয়ার ইনাদের মতো লম্বা না, এবং আক্তার হোসেনও নুরুল হক নুরুদের পরে। ফলে আপনি খেয়াল করেন হিসাবটা হচ্ছে যে তারেক রহমান যেহেতু তাদের একটা বড় ভাই, এই কারণে তারা মানে একটা বড় ভাইয়ের মুখোমুখি দাঁড়ানোর একটা অবস্থায় চলে গেছেন। এবং খুবই পসিবল যেটা, সেটা হচ্ছে যে আমজনতার দলের এই তারেক রহমান তিনি যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই মাহফুজ আলমদের ক্রিটিক করছেন বা নাহিদ ইসলামদের একেবারে জুলাই ন্যারেটিভকে কন্ট্রোল করে নেওয়ার যেভাবে ক্রিটিক করছেন, এই কারণে তারা তার বিরুদ্ধে চলে গেছেন এবং তারা বেসিক্যালি নির্বাচন কমিশনকে মোটিভেটেড করতেছেন। এই বিষয়ে আমি আরেকটু বিস্তারিত আসব। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই আমজনতার দলের তারেক রহমান প্রফেসর ইউনূসের ব্যাপক সমালোচনা করছেন। প্রফেসর ইউনূস, আপনারা জানেন যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরে প্রফেসর ইউনূসের যে ব্যক্তিগত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ইত্যাদি অনেক জায়গাতেই আসলে অনেক ধরনের আইনি জটিলতা তিনি ক্ষমতায় যাওয়ার কারণে সমাধান হয়েছে। এটা নিয়ে শুধু এই আমজনতার দলের তারেক রহমান না, আরো অনেকেই প্রশ্ন করছেন। এবং তৃতীয়ত আমি যেটা মনে করি যে এই আমজনতার দল বা এই তারেক রহমান তিনি আসলে বিএনপির দিকে একটু ঝুঁকছেন। এবং আপনারা জানেন যে আজকে রুহুল কবির রিজভী সেখানে গেছেন, তার যে অনুষ্ঠান বা তার যে অনশনের যে কার্যক্রম সেটার সঙ্গে তিনি সংহতি ইত্যাদি জানাইছেন। তো নির্বাচন কমিশন বিএনপির প্রতি একটু প্রতিকূল আচরণ করে থাকতে পারে, আমার সময়ে সময়ে এরকম মনে হয়েছে। এবং ফাইনালি এইটাই আমার একটা গুরুত্বপূর্ণ বা গুরু কারণ মনে হচ্ছে। আমি জানি না যে এটা আপনারা কিভাবে দেখবেন, কিন্তু আমি কয়েকটা মানে এই পর্যন্ত অনেকগুলা মানে সম্ভাবনার জায়গায় দেখছি যেখানে আমার মনে হয়েছে যে নির্বাচন কমিশন মানে এনসিপিকে বাড়তি ফেভার করতে চায় এবং বিএনপিকে তারা একটা মানে কন্ট্রোলের লাইনে যাইতে চায়। মানে বিএনপি অনেক ভোট পেয়ে গেলে এটা যেন নির্বাচন কমিশনের জন্য একটা ডিমেরিট বা এরকম একটা জায়গা থেকে তারা দেখতে চেষ্টা করে। দেখেন, আমি জাস্ট দুইটা উদাহরণ দিই। দেখেন, এই যে শাপলাকলি এনসিপি পাইলো, এনসিপিকে তো শেষ পর্যন্ত শাপলা দেওয়া হইলো তো এই যে ঘটনাটা এতদিন ধরে ঘটানো হইলো, এর মধ্যে দিয়ে তো এনসিপির আসলে মার্কেটিংই হইলো নাকি? ফলে এনসিপিকে শাপলাও দেওয়া হইলো এবং ফাইনালি এনসিপিকে এই শাপলাকে কেন্দ্র করে এনসিপিকে মোটামুটি নির্বাচন কমিশন একটা বড় পার্টি বানায় দিছে। এখন নির্বাচন কমিশন খেয়াল করেন কখন এনসিপিকে শাপলাকলিটা তার গেজেটে মানে ইনক্লুড করছে, যখন আপনারা জানেন যখন আমরা দেখতে পাইলাম যে বিএনপি একটা মনোনয়ন লিস্ট অলরেডি বাজারে দিবে অবস্থা, অন্যদিকে বিএনপি মনোনয়ন লিস্ট দেওয়ার মধ্য দিয়া যে বিদ্রোহী প্রার্থীগুলো তৈরি হবে সেই বিদ্রোহী প্রার্থী নিয়ে এনসিপি একটা রাজনৈতিক নতুন শক্তি তৈরি করতে পারে, এরকম একটা বাস্তবতা যখন দেখা গেল, তখনই হুট করে দেখলাম যে বাজারে শাপলাকলি এসে হাজির। মানে বিএনপির বিদ্রোহী প্রার্থী দিয়া এনসিপি বা নাসিরউদ্দিনরা যেরকম একটা প্ল্যান প্রোগ্রাম করতেছে, সেই প্ল্যান প্রোগ্রামের অংশ থেকে তারা যেভাবে শাপলাকলির নিচে, সেই একই কারণে কি শাপলাকলি আসলে দেওয়া হয়ে থাকতে পারে কিনা, এটা কিন্তু একটা মানে স্বাভাবিক প্রশ্ন। রাজনৈতিকভাবে আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচার জানি, ফলে কোন জায়গায় কোন সচিব কিভাবে মোটিভেটেড হয় এগুলো তো মানে আমাদের কারোর অজানা না। ফলে নির্বাচন কমিশন শাপলাকলি কেন এরকম টাইমিংলি মানে এনসিপিকে দিল সেটা তো স্বাভাবিকভাবে কোশ্চেন। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার দুই, আপনারা জানেন যে এই যে আরপিও সংশোধন হইল, সেখানে ফাইনালে আপনারা জানেন যে অনেক মানে জল ঘোলা হওয়ার পরে বিএনপির আসিফ নজরুলকে চিঠি দিছিলেন, সেটা নিয়ে উপদেষ্টা পরিষদ মিটিং করছে, মিটিংয়ের পরে অনেক উপদেষ্টা নাকি আবার বিএনপির এই চিঠির বিরোধিতা করছে ইত্যাদি সব কিছু ঝামেলা হওয়ার পরে ফাইনালি যেটা মানে গতকালকে হয়তো মানে গেজেট প্রকাশ হয়েছে, সেখানে বলা হয়েছে যে মানে কোনো দল যদি জোট গঠন করে তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। মানে নির্বাচন মানে অনুযায়ী জোটে গেলে, বিএনপির সঙ্গে কেউ জোটে গেলে, ধরা যাক জোনায়েদ সাকি বা অন্যান্য এরকম ছোট ছোট আরো অনেক যেই দল যারা জোটে যাইতে পারে তারা ধানের শীষ নিতে পারবে না, তাদেরকে তাদের নিজস্ব যে প্রতীক সেখানে নির্বাচন করতে হবে। এখন এটা তো খুব সিম্পল হিসাব যে আপনি এমন অনেক জায়গায় আপনি জাস্ট
ধানের শীষ যদি দিতে না পারেন তাহলে আপনি হাইরা যাবেন। যদি আপনি ধানের শীষ না দিতে পারেন, ঠেলা গাড়ি বা এরকম একটা জিনিস নিয়ে যদি দাঁড়িপাল্লার সঙ্গে লাগেন, আপনি হাইরা যাবেন। ইভেন শাপলাকলির সামনেও আপনি আসলে এরকম ছোট ছোট অনেক দলের প্রতীক নিয়ে আসলে হাইরা যাবেন, যতই আপনি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে আসেন না কেন বা বিএনপির সঙ্গে জোট থাকেন না কেন। ফলে এই দুইটা জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি কিন্তু বুঝবেন যে বিএনপির ব্যাপারে যেন নির্বাচন কমিশনের একটা মানে বৈরী ভাব আছে। আমি মনে করি এগুলো কোনোটাই ভালো লক্ষণ না, এবং এই পুরা জিনিসটা আসলে তৈরি হচ্ছে এই মানে আমজনতার দলের এই তারেক রহমানকে নিবন্ধন না দেওয়ার এই ঘটনাকে কেন্দ্র কইরা। ফাইনালি তারা যদি ঘটনামি করতে থাকে, মানে ফাইনালি যদি আমজনতার দলকে নিবন্ধন না দেয়, উনি তো আর মারা যাইতে পারেন না এইভাবে। তো সেক্ষেত্রে আমি লাস্টলি মানে আমজনতার দলের তারেক রহমানকে যেইটা বইলাম, মানে যেই মানে পরামর্শ দিয়ে আলাপটা শেষ করব, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমজনতার দলের তারেক রহমানের উচিত হবে যে বিএনপির সঙ্গে জোট কইরা নির্বাচনে যাওয়া বা প্রার্থিতা নিয়ে নেওয়া। কিন্তু এখানে তারেক রহমান সাহেব নিজেও যে কথাটা বারবার বলতেছেন যে তার দলে অনেক লোক আছেন যাদেরকে নিয়ে তিনি এতদিন রাজনীতি করছেন, তো সেই লোকগুলোকে তো নির্বাচনের প্রার্থিতা ইত্যাদি দেওয়ার অনেক বিষয় থাকে। তার নিজের না হয় নাম আছে, তিনি না হয় এরকম বিএনপির সঙ্গে একটা নির্বাচন কইরা মানে বিএনপির ভিতরে ঢুকে জোট কইরা তিনি একটা মানে এমপি হয়ে যেতে পারেন। কিন্তু অন্যান্য যেই মানে তার দলের অন্যান্য যেই লোকেরা যারা তার সঙ্গে এতদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে, তারা তো আসলে সেই জিনিসটা পারেন না। ফলে আমি মনে করি যে মানে এটাও তার দিককার একটা গুরুত্বপূর্ণ কনসার্ন। এনসিপি চায় না বইলা তারেক রহমানের নিবন্ধন হবে না, আমজনতার দলের নিবন্ধন হবে না, এইরকম একটা বাস্তবতা যদি তৈরি হয়, সেটা এনসিপির জন্যও ভালো না, নির্বাচন কমিশনের জন্য ভালো না। আশা করব সরকার এখানে তাদের অবস্থান প্রকাশ করবেন বা সেখানে তাদের একটা ইনভলভমেন্ট বাড়াবেন, এবং নির্বাচন কমিশনও এই যে একটা বিতর্কিত অবস্থা যে তৈরি করছে এখান থেকে বের হয়ে আসবেন।